সকালে উঠতেই নিজেকে বিছানায় কাঁথা মুড়িয়ে অবস্থায় পাই। আশেপাশে ভালো করে তাকালাম। উফ! ব্যক্তিটি নামগন্ধ নেই, চলে গেছে। আমাকে ঘুমন্ত অবস্থায় রেখে চলে গেলেন। একটু জাগালেন কি হতো? উফ! বড্ড পাষণ্ড হৃদয়ের ব্যক্তি। রাতে ঘটনাটি মনে পড়তেই লজ্জায় আবারও মাথা মুড়ি দিলাম। বালিশের নিচে থেকে মোবাইলটা হাতে নিতেই দেখি ঘড়িতে কাটা ৯টা বাজে। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে গেলাম। ফ্রেশ হলাম। সমুদ্র ভাইয়ার কাপড়-চোপড়গুলো ধুয়ে বারান্দায় শুকাতে দিলাম। দ্রুত রেডি হয়ে নিচে নামতে দেখি মারিয়া ব্রেকফাস্ট করছে। আমাকে দেখতে পেয়ে চিল্লিয়ে বলল, ওরে লেট লতিফ সিদ্দিকী। একমাত্র উত্তরসূরি। লেট লতিফ সিদ্দিকী কটা বাজে দেখেছেন? আজকে যে আমাদের কোচিংয়ের প্রথম দিন। কিভাবে পারলেন গুলিয়ে খেতে? আসেন তাড়াতাড়ি নাস্তা খেয়ে দৌড়ান। আমি মারিয়াকে কি বলবো? সত্যিই তো লেট করে ফেলছি। ৯টা ৩০-এর উপরে বাজে। আজকে আমাদের কোচিংয়ের প্রথম দিন। ঠিক ১০টা উপস্থিত থাকার কথা আমাদের। ধ্যাত, আজকে লেট করা উচিত হবে না। সব দোষ সমুদ্র ভাইয়ার। ব্যাটা নির্লজ্জ। আমি দ্রুত খাওয়ার চেষ্টা চালাচ্ছি, যদিও আমি খাবার খেতে ধীর কচ্ছপ। ঘড়ি যেন রকেটের গতিতে চলছে, তবুও শেষ রক্ষাটা হলো না। ঘড়ির কাঁটা ১০টা ১০। তার মানে আমার ১০ মিনিট লেট করে ফেলছি। আমি আর মারিয়া হন্তদন্ত হয়ে ছুটে গেলাম কোচিং সেন্টারের ভিতরে। যেহেতু মারিয়ার ভবিষ্যতে ডাক্তার হতে চায়, তাই মারিয়া ২ নম্বর রুমে ঢুকলো, কারণ ২ নম্বর রুমে মেডিকেল প্রিপারেশনের ক্লাস চলছে। ৩ নম্বর রুমে আমাদের কোচিং ক্লাস চলছে, যেখানে বিশ্ববিদ্যালয় প্রিপারেশন চলছে। ক্লাসরুমের দরজায় এসে সালাম দিয়ে নক করতে সবার মনোযোগ এর কেন্দ্রবিন্দু আমি হয়ে দাঁড়ালাম। হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি হাতে থাকা বইটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলে, ওয়ালাইকুম সালাম, ভিতরে এসো। প্রথম দিনই এমন লেট করে আসা উচিত হয়নি। আমি দ্রুত ভিতরে ঢুকলাম। সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। ২ ঘন্টা ভালোই ক্লাস করলাম। যিনি ক্লাস নিলেন উনি বিচক্ষণ সুদর্শন পুরুষ, খুব ভালো মেন্ট ও বলা যায়। প্রথম দিনই আমি সব ক্লাসে বাকিরা তার পড়াশোনার স্টাইল ফিদা হয়ে গেছি। ক্লাস শেষ করে ২ নম্বর রুমে পাশে দাঁড়িয়ে আছি। মেডিকেলে যারা পড়ে আর পড়া ইচ্ছা পোষণ করে তারা শুধু থেকে গভীর পড়ে, অনেক পড়ে। বাপুরে, ভাগ্য ভালো ডাক্তার হওয়ার শখ আমার জাগে নাই। প্রায় আধ ঘন্টা পর মারিয়া ক্লাস শেষ হলো। দুজনে মিলে বাড়ির দিকে রওনা দিলাম। ঢাকা শহরের রাস্তায় এত জ্যাম, উফ! ২০ মিনিটের রাস্তা ১ ঘন্টার বেশি খেয়ে ফেলেছি। এই কারণে এই যান্ত্রিকময় শহরটা আমার একদম ভালো লাগে না। তবুও মানুষ সব সময় ছুটে এই যান্ত্রিকময় শহরের পিছনে। নানুবাড়ি ফিরতে ফিরতে দুপুর ২টা বাজে গেল। সদর দরজায় পা দিতেই চমকে উঠলাম। নানু, মামি, মামা, মায়ান ভাইয়ার বউ সহ আমরা মাও সোফায় বসে আছেন। মা এই বাড়িতে এই সময় কি করছে? কিছু কি হয়েছে? এ বাড়িতে কিছু কি হয়েছে নাকি? প্রত্যেকের মুখে গম্ভীরতার ছোঁয়া। খুবই চিন্তিত লাগছে। আনচান আনচান করতেছে। আমি আর মারিয়া ভেতরে ঢুকতেই মায়ান ভাইয়ার বউ কর্কশ গলায় বলে উঠল, নেন, ওই যে আপনার আদরের পুতুল এসে পড়েছে। তাকেই না হয় জিজ্ঞেস করেন রাত বিরাতে কোন পুরুষ মানুষ ঘরে ঢোকার আবার তার কাপড়-চোপড় বারান্দায় শুকাতে মেলে দেয়, যেন কেউ না বুঝতে পারে। নানি, আহ নাথবউ, তুমি থামো। এটার মধ্যে তুমি আর নাক গলাইও না। আমার বড়রাই আছে। মায়ান ভাইয়া বউ একটু মুখটা বাঁকা করল।
প্রথমে আমাকে নাকি মারিয়াকে ইশারা করছে, বুঝতে না পারলেও শেষের কথাটা আমার মাথায় সম্পূর্ণ ঢুকে গেল। কথাটা আমাকেই ইঙ্গিত করে বলেছে, কারণ বারান্দায় সমুদ্র ভাইয়ার কাপড় চোপড় শুকাতে দিয়েছি। ছোপায় বসে থাকা মানুষগুলো আমার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মায়ের দিকে তাকিয়ে আছি। মায়ের চোখ মুখ গভীর অন্ধকার হয়ে আছে। মা কি রেগে আছেন? নিশ্চয় রেগে আছেন। আজ বহু বছর পর মাকে এরকম অবস্থায় দেখতেছি। মা খুব সহজেই রেগে যান, তবে যখন অপমান বোধ করেন তখন তার মুখে এরকম অন্ধকারে ছায়া নেমে আসে। কিন্তু আমি তো কোনো দোষ করি নাই। সব দোষ সমুদ্র ভাইয়া। সেই তো রাতে এসেছিল। মা, ঝিনুক রাগ মাথায় গভীর কণ্ঠে। আমি ঢোক গিললাম। কাঁপা কাঁপা গলায় বললাম, জি জি মা। মা, তোর জন্য এই দিন দুপুরে আমি এ বাড়িতে ছুটে এসেছি। রাতে তো রুমে কেউ ছিল। এই কাপড়গুলো তো বারান্দায় কি করছে, কিভাবে এলো? মাকে কি করে বলি এটা সমুদ্র ভাইয়ার কাপড় চোপড়? তারা কি ভাববেন যদি সমুদ্র ভাইয়ার কথা বলি? তাতে সবাই অন্যরকম অদ্ভুত দৃষ্টিতে তাকাবেন, আবার না বললেও তারা অন্য কিছু মাইন্ড নেবেন। ইস, সমুদ্র ভাইয়া কি বিপদে ফেলে গেল। ধেৎ, ভাল লাগে না কিছু আর। আমি ভীতু সুরে বললাম, মা, তুমি রেগে আছো তাই না? তুমি একটু শান্ত হও। আমি বলছি রাতে আমার রুমে ছিল। আমি বলার আগেই মায়ান ভাইয়া বউ বলে উঠে, সি সি, এ কেমন মেয়ে, স্বীকারও করছে। চোরের মায়ের বড় গলা। একে তো সারা রাত রুমে ছেলে নিয়ে কুকর্ম করেছে, তার উপরে আবার মা রেগে আছে কেন জিজ্ঞেস করছে। এ মেয়ে এমন ভাব করেছে যেন কিছুই হয়নি। ছি, এমন মেয়ে কেন পেটে নিয়েছেন ফুপুমা, যাকে সভ্য করে তুলতে পারছেন না? আবার এমন মেয়ে হলে তো কবেই গলা টিপে মেরে ফেলতাম। মায়ান ভাই বউয়ের কথাগুলো শুনে কান্না পেয়ে গেল। এই কান্নার মধ্যে রাগ তরতরিয়ে উঠল। চিৎকার করে বললাম, চুপ, একদম চুপ। রাগের গলায় আওয়াজ বেড়ে গেল। আসার পর থেকে বলেই যাচ্ছেন। আমাকে সম্পূর্ণ কথাটা বলতে দিয়েছেন। আগুন নেভাতে না জানলে ঘি ঢালতেন কেন? আপনি আর কিছু বলার আগেই মা তার বিখ্যাত কাজটি করে ফেলল। ঠাস করে আমার গালে একটা চড় দিল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে ভ্যাবা করে আরো জোরে কান্না করে দিলাম। এই স্বভাবটা আমার আর গেল না। মা মারলে আশেপাশে না তাকিয়ে জোরে জোরে চিৎকার করে দিই। মায়ের হাত থেকে কাপড়গুলো টেনে মাকে দেখিয়ে কান্নামাখা কণ্ঠে চিৎকার করে বললাম, তোমার অন্য কথা শুনে আমাকে মারার বদ অভ্যাসটা কখনোই যাবে না। তুমি আমার মা কখনোই হতে পারবে না। এই কাপড়গুলো দেখো, ভালো করে দেখো। এইগুলো সমুদ্র ভাইয়া। সবসময় পরিস্থিতি বাদ-বিচার না করে আমার সাথে এরকম করো। আমি আর ছোট নাই, এবার বড় হয়েছি। রাগী চোখে মায়ান ভাইয়ের বউয়ের এর দিকে তাকিয়ে বললাম, আপনাকে আমি দেখে নিব। কিছু না জেনে আপনি আমার সম্পর্কে অনেক কিছুই বলেছেন। আপনাকে যদি আমি ৭ ঘাটের পানি না খাইয়েছি ভাবি। আমার নাম আয়াতুল ফারিন ঝিনুক শেখ না। কথাটা বলে আমি দৌড়ে আমার রুমে চলে গেলাম। গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিলাম। খুব কান্না পেয়েছে, খুবই। মানছি পৃথিবীতে আমাকে সবাই পছন্দ করে না, কিন্তু আমি তো তাদের ক্ষতি করিনি। তাহলে মায়ান ভাইয়ের বউ সমস্যা কি? কেন সে আমার সাথে এরকম করে? ড্রয়িং রুমে পিনপাতন নীরবতা ভেঙে মামি বলল, বড় বৌমা, তোমাকে গলা বাড়িয়ে কথা বলতে কে বলেছিল? এখানে আমরা ছিলাম তো। তাছাড়া ঝিনুক এখন কোনো দোষ নেই, তবুও তোমার কারণে ওকে মাই খেতে হলো। ঝিনুকের মা ভাবি গম্ভীর গলায়, তোমার বড় ছেলে বউকে সাবধান করে দিও। আজ যা করেছে তো করেছে, দ্বিতীয়বার যেন আমার মেয়ের পিছু না পড়ে। না হলে এই ঘরে সীমানায় ওর মতো মেয়ে দ্বিতীয়বার কদম ফেলতে দিব না। আমি দেখে ছেড়ে দিতাম। এ কথা সমুদ্রের কানে গেলে সমুদ্র সত্যি বাদ বিচার করে কথা বলবে না।
মাথায় ঢুকিয়ে দিও এই কথাটা। গট গট করে বাড়ির সদর গেটের দিকে এগিয়ে গেল। ঝিনুকের মায়ের গাড়ি যাওয়ার মিনিট দুয়েক পর মেহবার এর আগমন। মেহরাব দ্রুত বাড়িতে ঢুকল। সবাইকে ড্রয়িং রুমে দেখল। মায়ানের বউকে সবাই ভালো মন্দ এটা সেটা বলছে। মেহবার মা, ও মা, ফুপুকে দেখলাম কখন এসেছিল আর চলে গেল যে। মারিয়া মেহবারকে দেখে দৌড়ে এলো। সবকিছু খুলে বলতে মেহরাব বলল, আরে কাল রাতে সমুদ্র ভাই এসেছিল, এটা তো আমি জানি, আর সকালবেলা আমার সাথে দেখা করেই তো গিয়েছেন। এটা নিয়ে ভাবি মায়ানের বউর এমন আহামরি কাণ্ড করার কি দরকার ছিল? আর তোমরা বা কেন ফুপুকে এসব বলতে গেছো? এমন টুকটাক আরো কথা চলছে থাকলো। মায়ানের বউ মারিয়ার মনে মনে আরো ক্ষোভ পুষে নিল। অবশেষে মারিয়া আর মেহবার ঝিনুকের রুমের দিকে চলে গেল। মেহরাব ভাইয়া আর মারিয়া অনেকক্ষণ ডেকেছে, আমি রুম থেকে বের হই নাই। মামা মামিও ডেকে গেছেন। নানু কিছুক্ষণ পর পরই এসে ডাকছেন। আমি রুম থেকে বের হব না তো হব না, খাবো না। চয় খেয়েই তো পেট ভরে গিয়েছে, খাবার খেয়ে কি লাভ? সন্ধ্যা পেরিয়েছে অনেকক্ষণ আগে। বই নিয়ে বসছি, খুব খিদে পেয়েছে, পেট চুচু করছে। সেই সকালবেলা একটু খেয়েছি, পেটে কিচ্ছু নেই, পড়ায় মন বসছে না। হঠাৎ করে ফোনটা বাজে উঠল। ড্রয়ার থেকে ফোনটা বের করলাম। মোবাইল স্ক্রিন ঘূর্ণিঝড় নামটি দেখেই মনের ভিতর জমা ক্ষোভ ফুলে উঠল। সাথে সাথে ফোনে কল কেটে দিলাম। পরপর ৮-১০টা কল এলো। প্রতিবারই কল কেটে দিলাম। মিনিট ৫ ধরে বসে আছি, কল আসছে না। মনে মনে একটু শান্তি পাচ্ছি। আমার এই দশার জন্য একমাত্র সেই দায়ী। মুহূর্তেই টুং করে পরপর দুটো মেসেজ শব্দ এলো। আমি মোবাইলের স্ক্রিনের উপর ঝুঁকে তাকালাম। লেখাটা পড়তেই চোখ কোর্ট থেকে বের হওয়ার উপক্রম হয়েছে। সমুদ্র ভাইয়া মেসেজ করেছে প্রথম। পরপর ১০ থেকে ১২টি কল দিয়েছি, একটা কলও তুই রিসিভ করিস নাই। তোর সাহস দেখে আমি আকাশের ৭ম পর্বে আছি। একজন মন্ত্রী মানুষ, কত কাজ থাকে হাতে, সময় থাকে না। আর তুই কিনা সেই সময়ের অপচয়টা এভাবে করলি। রাতে ডোজটা কম হয়ে গেছে তাই না? ডোজটা বাড়াতে হবে। আসছি। দ্বিতীয়, এবার যদি কলটা রিসিভ না করিস তাহলে সত্যি আসবো, আর তোর সারা জীবনের তেড়ামি সুদ আজ তুলে ফেলবো। আবারও কল বেজে উঠল, তবে এবার ভিডিও কল। সেই থ্রেট মেসেজ দিয়েছে। আমি কল না তুলে আমার অবস্থা যে সে ১২টা বাজাবে আমি তা হাড়ে হাড়ে জানি। একটা ঢুক গিলে কল রিসিভ করে বললাম, বিসমিল্লা। সমুদ্র ভাইয়া বড় বড় চোখ করে তাকালো, যেন ভিডিও কলের ভিতরে এই আমাকে চোখে চায়নি, যে ভস্ম করে ফেলবে। সমুদ্র ইডিয়ারেটের বস্তা। ভিডিও কল রিসিভ করে কে বিসমিল্লা বলে? থাপ্পড় মেরে তক্তা বানিয়ে দিব। সালাম দে। ইরে নিশ্চয় মাথা গেছে আমার। সত্যিই তো সালামের পরিবর্তে কেউ বিসমিল্লা বলে। আমার নামটা ওয়ার্ল্ড অফ গ্রিন বুকে বড় করে গাধা মানব নামে সেভ করে রাখা উচিত হবে, যে সালামের পরিবর্তে বিসমিল্লা বলছে মনে মনে। সরি, আসলে সালামের পরিবর্তে বিসমিল্লা বলে ফেলছি। থুক্কু। সালাম। সমুদ্র সালামের উত্তর দিল। তোর চোখে মুখে এই অবস্থা হলে কি করে? খাবার খাস নাই কেন? ধমক দিয়ে। আমি চুপচাপ মাথা নিচু করে বসে রইলাম। বললাম, খেয়েছি, নিবু কন্টেন্ট। সমুদ্র, জানি। মেজো চাচির হাতের চড় খেয়েছিস। চড় খেতে ভারী মজা তাই না? ছিটকান্দুনি, ছি ছি ছি। লজ্জা করল না চড় খেয়ে ভ্যা ভ্যা করে জোরে কাঁদতে? সমুদ্র ভাইয়া কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে। ইস, বুকটা ফেটে যাচ্ছে। ঠোঁট উল্টে বললাম, আপনি সব জানেন তাহলে? খবর পৌঁছে গেছে তাহলে?
বেশ শুনে, সব দোষ আপনার। আপনার জন্যই এই হয়েছে সমুদ্র, এখন আমার দোষ যত, ঘোষ নন্দ দোষ। কিছুই তো করলাম না, তাও আমার দোষ। হায় কি মিথ্যা অপবাদ! শোন, তোর মুখ আর হাত কোথায় ছিল? মানের বউ তোর থেকে বেশি হলে 4 থেকে 5 বছরের বড়, কিন্তু সে যেহেতু বড় বলে নিজের সম্মানটুকু রাখলই না, তাহলে তুই মেজো চাচির বদ অভ্যাসটা গ্রহণ করে ফেলতে। আমি তো আছি, পরেরটা পরে দেখতাম। কি বলিস ভুরু কুঁচকে? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মানে কি? এটা কি সত্যি সমুদ্র ভাইয়া যে আমাকে দুষ্ট বুদ্ধি দিচ্ছে? মানে আম্মু বদঅভ্যাস, চর? সিরিয়াসলি? আমি মায়ান ভাইয়ের বউকে চর দিতাম, ইনডাইরেক্টলি আমাকে তা বলছে? ওয়াও, দারুণ! আমার মুখে হাসি ফুটে উঠল। সমুদ্র, নেক্সট টাইম জীবনে যেসব মানুষ তোকে পছন্দ করবে না, তোর দোষ না থাকা সত্ত্বেও বারবার আঘাত করবে, তাদের কখনোই ছাড় দিবি না। ছেড়ে দিলে মাথায় উঠবে, পিছনে ভয়ঙ্কর শত্রু হয়ে আঘাত করবে। শোন ইডিয়েট, মনোযোগ দিয়ে শোন। যদি মুখে না পারোস তাহলে হাতের জবাব দিবি, যদি হাতে না পারোস তাহলে পায়ে জবাব দিবি, যদি পায়ে না পারোস তাহলে চোখে জবাব দিবি। মোট কথা দুনিয়াকে টক্কর দিয়ে চলতে হবে, বুঝলি? আরেকটা জিনিস, মন মস্তিষ্ক সব জায়গায় গেঁথে রাখ। আমি আছি তো তোর পাশে, মৃত্যু আগ পর্যন্ত আছি, সারা জীবন থাকবো। মুচকি হাসি দিল। জানি না এই ব্যক্তির কথার মাঝে কি ছিল, তবে মনে এখন ভালো লাগছে। হাতি পঞ্চপায়ে লাফাচ্ছে। সমুদ্র, যা খেয়ে আয়। খাবারের সাথে রাগ করতে নেই, আমার অনেক কাজ আছে, পরে কথা বলবো। আপনি খেয়েছেন তো? বলার আগে ফোনটা কেটে দিল। উফ, কি আজব লোক রে! মুচকি হেসে মেসেজ করলাম, ধন্যবাদ আপনাকে। আপনিও কাজে ফাঁকে ঠিক মতো খেয়ে নিন। হাসি মুখে খাবার খেতে বের হলাম। সেই ঘটনার পর সপ্তাহ কেটে গেল, সবকিছু আগের মতোই নর্মাল চলছে। সমুদ্র ভাইয়ের সাথে আমার এই সপ্তাহে কোনো যোগাযোগই হয় নাই, উনি খুব বিজি থাকেন। আজ আমার জন্মদিন, 19-এ পা দিয়েছি। আজ সকালে নিজ থেকে সমুদ্র ভাইয়াকে কল করেছিলাম, কিন্তু তিনি রিসিভ করেননি। মনটা খুব খারাপ, যদিও অন্যদের মতো আমার ধুমধাম করে জন্মদিন পালন করার ইচ্ছে নেই, কিন্তু তাই বলে আমার জন্মদিনে সবাই ভুলে যাবে এটা ভাবতে চোখে জল চলে এলো। আহ কি কষ্ট! চারদিকে এত মানুষ থাকতেও আমার কেউ নেই। মনের দুঃখ মনে রেখে কোচিং এর উদ্দেশ্যে বের হলাম। মারিয়া আর আমি আজ রিক্সা করে কোচিং এ পৌঁছালাম। কোচিং করা শেষ, মারিয়ার জন্য অপেক্ষা করতেছি। ক্লাসের ভিতর কয়েকজন ছেলে মেয়ের সাথে আমিও বসে আছি। ইদানিং কোচিং একটা ছেলে আমার দিকে কিরকম ভাবে তাকিয়ে থাকে, আমি তার দিকে তাকালে সে মুচকি হাসে, আবার আমার দিকে তাকিয়ে বন্ধু বান্ধবদের সাথে এটা সেটা বলে সে নাকি আমাকে পছন্দ করে। এ কথাটি পুরো ক্লাসে কানাকানি হয়। মেয়ে হয়েও পড়েছি জ্বালায়, কেউ দূর থেকে দৃষ্টি নিক্ষেপ করলেও সেটা টের পাওয়া যায়। উফ কি যন্ত্রণা! পুনরায় চালের ভাত নাই, নতুন চালের আমদানি। মাঝে মাঝে মন চায় ছেলেটিকে গিয়ে বলতে, স্যামরা মানুষ, এভাবে বড় বড় করে তাকিয়ে যে থাকোস, তোরে বলদের পাপ লাগে। কোচিং পড়াশোনা করার জায়গা, মেয়ে দেখে লাড্ডু হওয়ার জায়গা না। ভালো করে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে কত সুন্দর সুন্দর মেয়েদের সাক্ষাৎ পাওয়া যায়, সেই দিকে নজর দে। মনের কথা মনেই রাখলাম। এদিকে মারিয়া ক্লাস করা শেষ, আমি আর মারিয়া আমাদের নতুন বান্ধবীদের সাথে কথা বলছিলাম। হঠাৎ করে সেই ছেলেটি আগমন, আমি একটু হতচকিয়ে ভুরু কুঁচকে তাকালাম। আমার সাথে সাথে সবাই এখন ছেলেটির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ছেলেটি হাঁটু গেড়ে বসে নায়কের মতো স্টাইল করে আমার সামনে একটা গোলাপ ফুল এগিয়ে দিল। বলল, আমি তোমাকে ভালোবাসি ছিনু, তুমি খুব সুন্দর, নরম মেয়ে, কত সুন্দর করে ভাষা দিচ্ছ। মানুষ প্রপোজাল পেলে খুশিতে আত্মহারা হয়ে যায়। একসেপ্ট করুক আর রিজেক্ট করুক এটা পরে ভাবে, কিন্তু আমার হয়েছে উল্টো জ্বালা। আমার বুক ধক ধক বলে উঠল,
দে নাড়া চিনি ছাড়া। আমি শুধু বলার আগে মারিয়া হো হো করে হেসে উঠল। মারিয়া বলল, এই পোলা, বিয়েতে বেটির দিকে নজর দিয়া লাভ নাই। ঝিনুকের জামাইবাবু জানলে মনে প্রেম জানালা দিয়া ও পালানোর সুযোগ দিবে না, সোজা মাটিতে পুঁতে রাখবে। আমি মারিয়াকে থামিয়ে বললাম, দেখো ছেলে, আমি তোমাকে ভালোবাসি না। আমি প্রথমত বিবাহিত, আর দ্বিতীয় বিবাহিত না হলেও এখন আমি প্রেম প্রীতি করতাম না। তাই তোমাকে বলছি, শোনো, বলদের বাপ না হয়ে পড়াশোনা করো। আমার থেকে ভালো মেয়ে কপালে জুটবে। মারিয়া আর আমি ছেলেটির কোনো উত্তর না শুনে চলে যাওয়ার জন্য পা বাড়াতে হঠাৎ কেউ আমার ওড়নাসহ হাত ধরে টান দিল। গা থেকে সিল্কের ওড়নাটা টান পড়তেই পড়ে যেতে যেতে অন্য হাতে দিয়ে আমি সামনে ধরলাম। পিছন ফিরে তাকিয়ে দেখি ছেলেটি সবার সামনে আমার হাত ধরে দাঁড়িয়ে আছে। ইমিডিয়েটলি রাগ উঠে গেল। ঠাস করে একটা চড় মেরে দিলাম। বললাম, মেয়েদের না মানে না, তোর সাহস কি করে হয় আমার হাত ধরা? ভালো করে বুঝিয়ে বললাম, কথা কানে যায় নাই। অসভ্য! চিৎকার। আমার চিৎকারে কোচিনের অন্য স্টাফ সদস্যরা ও একত্র হয়ে গেল। কি হয়েছে বলি, তাদের কাছে সব খুলে বললাম। তারা ছেলেটিকে অনেক রাগারাগি করল, তবুও ছেলেটির মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখতে পেলাম না। উল্টো আমার দিকে তাকিয়ে বলল, আমার বাপকে চিনিস না? আমি কে তোর আন্দাজও নেই, তোকে দেখে নিব। কোচিংয়ে সবার দিকে আঙ্গুল তুলল, আপনাদেরও দেখে নিব। ছেলেটি চলে গেল। আমি আর মারিয়া কোচিং থেকে চলে এলাম। রাস্তায় দাঁড়িয়ে আছি, রিক্সা পাচ্ছি না। এই সময়টাতে রিক্সা পাওয়া যায় না। আজ একটু লেট হয়েছে ও বটে। রিক্সা পেলাম না, সময় বাড়ছে। হঠাৎ করে একটা সিএনজি চালক আমাদের সামনে এসে তার সিএনজিটা থামালো। বলল, ম্যাডাম কি যাবেন? মারিয়া আর আমি কিছুটা খুশি হলাম। যদিও এই রাস্তায় সিএনজি চলে না, তবু এখন আর লেট করতে চাই না। আমি আমাদের ঠিকানা বলতে চালক বলল সে যাবে। তাই আর বাছ বিচার না করে উঠে পড়লাম। আমি আর মারিয়া এটা সেটা কথা বলতেছি। আজকের ঘটনাটাই আমাদের আলোচনার মূল টপিক। আমরা আমাদের মতো কথা বলছি, অথচ আমাদের সিএনজি চালক এর দিকে খেয়াল নেই। অনেকক্ষণ ধরে গাড়িতে হঠাৎ করে সিএনজিটা থেমে গেল। আমি আর মারিয়া আশেপাশে তাকিয়ে অবাক হয়ে, কারণ আমরা সম্পূর্ণ একটা জনমানবহীন রাস্তার পাশে আছি। রাস্তা দুটোর পাশেই ঘন জঙ্গল। এই জায়গাটা চিনি না। সিএনজি চালকের দিকে তাকাতে সে তার ৩২ পাটি দাঁত বের করে হাসি দিল। হঠাৎ করে সিএনজি চালক মারিয়ার দিকে কিছু একটা জিনিস স্প্রে করলো। মারিয়া সিএনজির ভিতরই জ্ঞান হারিয়ে ফেললো। আমি দ্রুত সিএনজি থেকে নেমে দাঁড়ালাম। ভয় পেয়ে গেছি। কি করব হিতাহিত জ্ঞান যেন শূন্য। সিএনজি চালক সামনে এসে দাঁড়াতে আমি দু পা পিছনের দিকে নিচ্ছি। হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেলাম। আমি আরো ভয় পেয়ে গেলাম। মুহূর্তে কেউ কানের কাছে ফিস ফিস করে বলল, সময়টা আমি পেয়ে গেছি। বেলা। শরীরের ভিতর বিদ্যুতের সর্বোচ্চ গতি খেলে উঠল। এই লাইনটি আমি চিনি, এর সাথে আমি খুব করে পরিচিত। মস্তিষ্ক সেই চিরকুট দ্বয়ের প্রথম লাইনটি এটি। তার মানে পিছনের দিকে ঘুরতেই আমি গণ্ডি পরা একটা পুরুষকে দেখলাম, যার মুখে মাস্ক পরা, চোখে চশমা, সম্পূর্ণ কাভার করা। কখনো সামনে দাঁড়িয়ে থাকলেও চেনার উপায় নেই। আমি সিএনজির সাথে মিশে দাঁড়ালাম। কোনো দিকে যাব, সামনে সিএনজি চালক, পেছনে এই লোকটি। হঠাৎ করে গণ্ডি পরা লোকটি কি আমার হাত ধরে ফেললো। এক জন্মগত সমস্যা আছে, কখনোই ভয়ে অতিরিক্ত উত্তেজিত হয়ে গেলে আমার শরীর প্রতিক্রিয়াও করে না, আবার আমার গলা দিয়ে আওয়াজও বের হয় না। লোকটি আমার হাত ধরে টেনে জঙ্গলের ভেতর নিয়ে যাচ্ছে। আমি এমন ভয় পেয়েছি, আমিও তার পিছু পিছু হেঁটে যাচ্ছি। কেন যে জ্ঞান হারাচ্ছি না, এটা মস্তিষ্ক বুঝতে পারছে না। একটা ফাঁকা জায়গায় এসে থামলাম। আশেপাশে তাকানোর সুযোগ পেলাম না। এর আগে লোকটি শীষ বাজিয়ে দুজন কোট পরা লোক কোচিংয়ে সেই ছেলেটি হেঁচকে টেনে আনলো। গার্ডগুলো মুখ ও মাস্ক দিয়ে ঢাকা। ছেলেটির শরীর ভর্তি মাইরের দাগ। ছেলেটির তেমন কোনো হুঁশ নেই। আমি
ভয়ার চোখে তাকিয়ে আছি। লোকটি আমাকে তার দিকে ঘুরিয়ে নিল, হাতটা ধরে উঁচুতে উঠিয়ে বলল, আজকে এই ছেলেটি তোমার এই হাতটা ধরেছে, তাই না বেলা? এক প্রকার নেশালো গভীর কণ্ঠস্বর, শ্রমময় মিষ্টি। মাথাটা উঁচু করে লোকটির দিকে তাকালাম। এই লোকটি এই কথা জানলো কি করে? কে সে? গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আজ নিজেকে দুর্বল লাগছে। আমি এত দুর্বল? আমি লোকটা থেকে সাহস করে হাত টান দিতেই লোকটি আরো শক্ত করে আমার হাত চেপে ধরল। বলল, চাঁদের গায়ে কলঙ্ক দাগ থাকতে পারে, তবে আমি থাকতে তোমার গায়ে